দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা সবাইকে রসায়নের ক্লাসে স্বাগতম। আজকে আমি মনতোষ চন্দ্র সরকার রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন ইলেকট্রোকেমিস্ট্রি পড়াবো। এই ইলেকট্রোকেমিস্ট্রি দুটি বিষয়বস্তু আজকে আলোচনা করব। বিষয়বস্তুগুলো হলো তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা, আর অন্য বিষয়টা হলো ফ্যারাডের প্রথম সূত্র প্রয়োগ করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিমাণ বা পরিমাণ নির্ণয়। তাহলে প্রথমেই আজকে আমরা শুরু করব তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। আশা করি সবাই ভালো আছো। এই করোনা যুগে সবাই ভালো থাকার চেষ্টা করবে, সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তাহলে আমরা এখন আলোচনা আসছি তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। তো পরিবাহিতা বলতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা কে বোঝায়। অর্থাৎ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেগুলো সাধারণত আয়নিক যৌগ হয় এবং পোলার সমযোজী যৌগ হইতে পারে, এগুলো দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। কেউ বেশি করে, কেউ কম করে। এই যে ক্ষমতাটা, এই ক্ষমতাটাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে কি বোঝায় সেটা একটু সংজ্ঞা আকারে পড়ানোর চেষ্টা করছি। যে সকল পদার্থ দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ প্রবাহিত করলে তড়িতের প্রয়োগের কারণে বিশ্লিষ্ট হয়ে সৃষ্ট আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে এবং রাসায়নিক পরিবর্তন ঘটায়, সেই সকল পদার্থগুলোকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। তাহলে কি বললাম? যে সকল পদার্থ দ্রবীভূত অবস্থা বা বিগলিত অবস্থা তড়িৎ অবস্থায় এদের ভিতর দিয়ে বিদ্যুৎ সরবরাহ করলে বিদ্যুৎ প্রবাহের বা সরবরাহের কারণে এরা বিশ্লিষ্ট হয়ে যায় এবং আয়ন তৈরি করে, এবং সেই আয়নের দ্বারা ওরা বিদ্যুৎ পরিবহন করে বা রাসায়নিক পরিবর্তন ঘটায়। ওই সকল পদার্থকেই বলা হয় তড়িৎ বিশ্লেষ্য বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। সংজ্ঞা দেওয়া হয়ে গেল। এখন আমরা একটু আলোচনা করব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আলোচনা হয়ে গেল। এখন আমরা প্রকারভেদ। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কয়েক রকম আছে, যেমন সকল, সাধারণত, সকল, অ্যাসিড। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তারপরে ইথানোয়িক অ্যাসিড ইত্যাদি। তারপরে হতে পারে সকল ক্ষারক, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড ইত্যাদি। তারপরে আছে এখানেও সাধারণত সকল লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, কপার সালফেট। তারপরে সোডিয়াম কার্বনেট ইত্যাদি। তাহলে আমরা এখন কি পড়লাম? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কত রকম আছে সেগুলো দেখলাম। সাধারণত অ্যাসিড, এগুলো যদিও
পোলার সমযোজী যৌগ, এই জন্য ওরা কি তড়িৎ বিশ্লেষণ অংশগ্রহণ করে। সকল ক্ষারক এগুলো তো করেই, আর সাধারণত সকল লবণ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কত রকম এগুলো আলোচনা হয়ে গেল। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহিতাকে তুলনা করার জন্য এদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা। তাহলে তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা কি? আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা হলো যে মনে করো এখানে 1 সেন্টিমিটার কিউব দ্রবণ আছে, দ্রবণে কি আছে? আয়ন আছে। এই 1 সেন্টিমিটার কিউব দ্রবণের আয়নের এর পরিবাহিতাকে আপেক্ষিক পরিবাহিতা বলে। আপেক্ষিক পরিবাহিতা বলে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কি? 1 সেন্টিমিটার কিউব দ্রবণে যে আয়ন থাকে বা আছে, সে আয়নের পরিবাহিতাকে আপেক্ষিক পরিবাহিতা বলে। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কিসের উপর নির্ভর করে সেটা আমরা একটু দেখছি। আর এটা নির্ভর করে, আপেক্ষিক পরিবাহিতা নির্ভর করে ঘনমাত্রার উপর। এগুলো নিয়ামক। কিসের নিয়ামক? আপেক্ষিক পরিবাহিতা আর নিয়ামক ঘনমাত্রার উপর। হ্যাঁ, আসলে তড়িৎ পরিবাহী দুই রকম হয়, একটা হলো তীব্র তড়িৎ পরিবাহী, একটা হলো মৃদু তড়িৎ পরিবাহী। তীব্রটার মধ্যে যদি আমরা লঘুকরণ করি, মনে করো এখানে একটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আছে, তো এখানে কি করলাম? পানি দিয়ে লঘুকরণ করলাম। এখানে কি আছে? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ। এই দ্রবণকে আমি কি করলাম? লঘুকরণ করলাম। লঘুকরণ করলে এটা তড়িৎ পরিবহন করার ক্ষমতা বা তড়িৎ পরিবাহিতা কমে যায়, কারণ আয়তন বেড়ে গেলে আয়নের পরিমাণ একই থাকে, কিন্তু কি বলা যায় যে এদের আয়তন বেড়ে যায়। এই কারণে 1 সেন্টিমিটার কিউব পরিমাণ দ্রবণে যে আয়ন থাকে, সেই আয়নগুলোর কি হয়? সংখ্যা কমে যায়। এই একই কারণে এদের পরিবাহিতা কমে যায়। এখানে যদি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেই, সেদের লঘুকরণ করি, তাহলেও একটা মজার ঘটনা ঘটে। তো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো বেশি আয়নিত হয় না। এই লঘুকরণ করলে এদের আয়নিত হওয়ার ক্ষমতা বেড়ে যায়। এই কারণে এদের মোট আয়নের পরিমাণ বেড়ে যায়। কিন্তু একক আয়তনে, অর্থাৎ এই 1 সেন্টিমিটার কিউব দ্রবণে উপস্থিত আয়নের সংখ্যা কমে যায়। এই কারণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রেও লঘুকরণ করলে এটার পরিবাহিতা কমে যায়। আরেকটা হলো তাপমাত্রার প্রভাব। কিসের প্রভাব? তাপমাত্রার প্রভাব। এখানে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যাই থাকুক না কেন, মৃদু বা তীব্র তড়িৎ বিশ্লেষ্য যাই থাকুক না কেন, এইটার তাপমাত্রা যদি আমরা কি করি? বাড়িয়ে দিই, আয়নগুলোর কি হয়? গতিশীলতা, গতিবেগ বেড়ে যায়। আর বেড়ে যায় বলে এদের পরিবাহিতাও বেড়ে যায়। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির কারণে
তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতা, আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা। কারণ এখানে দ্রবণের পরিমাণ কিন্তু 1 সেন্টিমিটার করে, সংজ্ঞা অনুযায়ী এটাকে আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা। এটা কি কমে যায় বা তাপমাত্রা বৃদ্ধি করলে বেড়ে যায়। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কি সেটা বললাম, এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে সেটাও বললাম। এখন একটু আমরা গাণিতিক বিষয় দেব। আপেক্ষিক পরিবাহিতাকে কাফা দ্বারা প্রকাশ করা, এটা হলো 1/ρ, এর সমান সমান হইল L/RA সমান সমান 1/R ইন্টু L/A। আর হলো রোধ। একটা ভালো কথা, রোধ যদি বেড়ে যায় তাহলে কি হবে, পরিবাহিতা কমে যায়। আর L/A হলো কোষের ধ্রুবক, তড়িৎ পরিবাহিতা কোষের কি ধ্রুবক। এখন যদি আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করতে চাই, তাহলে ধরলাম যে এখানে তড়িৎ পরিবাহিতা একটা কোষ আছে, এই কোষের মধ্যে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আছে। এখন এটা তড়িৎ কি একটা কি আপেক্ষিক তড়িৎ পরিবাহিতা কোষের মধ্যে দ্রবণ আছে, যেই দ্রবণের রোধ হলো গিয়ে কত 350 ওহম। আর কোষের ধ্রুবক আমরা ধরলাম 0.25 পার সেন্টিমিটার কিউব। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কাফা সমান সমান কি হবে, 1/350 ওহম ইন্টু 0.255 পার সেন্টিমিটার। তাহলে এটা কি হবে, এত ওহম পার সেন্টিমিটার। তাহলে রেজাল্টটা কি হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। .255 divided by 350 equal to, তাহলে এটা কি হলো 7.285 into 10 to the power -4 পার ওহম পার সেন্টিমিটার। তাহলে আমরা আপেক্ষিক পরিবাহিতা নির্ণয় করে ফেললাম এই দ্রবণের ক্ষেত্রে, যে দ্রবণের রোধ হলো এত এবং যে কোষের কোষ ধ্রুবক হলো এত। তাহলে আপেক্ষিক পরিবাহিতা কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা একটু দেখলাম। এরপরে ক নাম্বার ছিল আপেক্ষিক পরিবাহিতা, মানে তড়িৎ বিশ্লেষণের আপেক্ষিক পরিবাহিতা। এরপরে আসলো তড়িৎ বিশ্লেষণের তুল্য পরিবাহিতা। এটা নিয়ে হালকা একটু আলোচনা করব যে 1 গ্রাম তুল্য ভর দ্রবণের মধ্যে যে আয়নগুলো থাকে সেই আয়নের তড়িৎ পরিবাহিতাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণের তুল্য পরিবাহিতা। এরপর আছে তড়িৎ বিশ্লেষণের মোলার পরিবাহিতা। হ্যাঁ, 1 মোল পরিমাণ পদার্থের মধ্যে যে আয়ন আছে
সেই আয়নের পরিবাহিতাকেই বলা হয় মোলার পরিবাহিতা। তাহলে পরিবাহিতা নিয়ে আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। পরবর্তী বিষয়টা রইল আমাদের কি, ফ্যারাডের সূত্র। এখানে আমরা ফ্যারাডের সূত্রের কি দেখব, সংজ্ঞা দেখব, তারপরে গাণিতিক আলোচনা, তারপরে হলো গাণিতিক সমস্যা সমাধান। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে কি পরিমাণ পদার্থ জমা হবে বা হয়, এবং অ্যানোডে কি পরিমাণ পদার্থ দ্রবীভূত হয়, বা যদি গ্যাস উৎপন্ন হয় অ্যানোডে তাহলে সেই গ্যাসের আয়তন কত, বা কত মোল বা কতটি পরমাণু ক্যাথোডে জমা হয় ইত্যাদি বিষয়ে আমরা দেখব। তাহলে আমরা প্রথম সূত্রের সংজ্ঞা আলোচনা করছি। সংজ্ঞা আলোচনা যাওয়ার আগে একটু কথা বলছি, সেটা হলো যে মাইকেল ফ্যারাডে ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী, উনি 1834 সালে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সাথে ক্যাথোডে সঞ্চিত পদার্থ বা অ্যানোডে দ্রবীভূত পদার্থের পরিমাণের একটা সম্পর্ক নির্ণয় করেন। এই সম্পর্ক নির্ণয় করতে গিয়ে তিনি দুটি সূত্র দিয়েছেন, ফ্যারাডের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। আজকে আমরা ফ্যারাডের প্রথম সূত্র নিয়েই কথা বলবো। তো প্রথম সূত্রে বলা হয়েছে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত করলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বা অ্যানোডে যে পরিমাণ পদার্থ দ্রবীভূত হয় তা প্রবাহিত মোট চার্জের সমানুপাতিক। তাহলে ডাব্লিউ হলো সঞ্চিত পদার্থ, এটা কার সমানুপাতিক, প্রবাহিত বিদ্যুৎ চার্জের সমানুপাতিক। কিউ হলো বিদ্যুৎ চার্জ, ডাব্লিউ হলো সঞ্চিত পদার্থের ভর বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, সেটা ভর হতে পারে আয়তন হতে পারে। তাহলে ডাব্লিউ সমান সমান জেড কিউ। জেড হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। কি তুল্যাঙ্ক? এটা কাকে বলে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা কি? সংজ্ঞা হলো কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 1 সেকেন্ড সময় ধরে প্রবাহিত করলে, অর্থাৎ 1 কুলম্ব বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ জমা হয় সেই পরিমাণকে ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। মনে করো এখানে কি আছে, সোডিয়াম ক্লোরাইড। এটার ভিতর দিয়া তুমি কি করলা, এটা হলো ক্যাথোড ঋণাত্মক, এটা হলো অ্যানোড ধনাত্মক। এটা ব্যাটারির সাহায্যে যুক্ত করে দিলা, তার দিয়ে যুক্ত করে দিলা। এখন এখানে কয় কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলা? 1 কুলম্ব। তাহলে জমাকৃত সোডিয়ামের ভর সেইটাই হইল জেড সোডিয়াম, অর্থাৎ সোডিয়ামের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা আমরা কিভাবে বের করব সেটা দেখছি।
তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সংজ্ঞা অনুযায়ী Z সমান সমান মৌলের পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী ইনটু 96500। এককটা হলো গ্রাম পার কুলম্ব, গ্রাম পার কুলম্ব। এখন মনে করো যে সোডিয়াম বের করতে চেয়েছি, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত 23, যোজনী কত 1, 96500। অ্যাকচুয়ালি এটা হলো 1 ফ্যারাডে সমান সমান 1 ফ্যারাডে সমান সমান 96500 কুলম্ব। অ্যাকচুয়ালি এত কুলম্ব দ্বারা জমা হয় কত 23 গ্রাম। তো 1 কুলম্ব দ্বারা কি জমা হবে 23/এটা, আর যোজনীতে একই আছে, তাহলে এটার পরিমাণটা কি হবে গ্রাম পার কুলম্ব। তাহলে 23 কে আমরা 96500 দ্বারা ভাগ করলাম, কত হলো 2.383 × 10⁻⁻4 গ্রাম পার কুলম্ব। এখন যদি আমরা জেড কপার বের করতে চাই, তাহলে কপারের পারমাণবিক ভর হলো 63.5। তাহলে এটা কি হবে, এর যোজনী হলো 2, তাহলে 63.5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ডিভাইডেড বাই 96500 ইকুয়াল টু কত, এটা হচ্ছে 3.1861 ইনটু 10⁻, হিসাবটা মনে হয় একটু ভুল হয়েছে, আবার দেখছি 63.5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু ডিভাইডেড বাই 96500 কত হলো 3.290 ইনটু 10⁻⁻4 গ্রাম পার কুলম্ব। যদি এখানে জিঙ্ক হয় তাহলে এখানে বসাবো 65.5, তাহলে এই রেজাল্ট একটু অন্যরকম হবে। যদি এখানে সিলভার হয় তাহলে বসাবো 107.87, তাহলে এই রেজাল্টটা একটু অন্যরকম হবে। যদি আয়রন হয় তাহলে হবে 58.85, আয়রনের পারমাণবিক ভর 55.85, তাহলে এটা একটু চেঞ্জ হবে। তাহলে আমরা বিভিন্ন পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে শিখলাম। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা দেখেছি W সমান সমান ZQ, W সমান সমান ZIT, অর্থাৎ Q সমান সমান I ইনটু T। I হলো প্রবাহ মাত্রা, T হলো বিদ্যুৎ প্রবাহের সময়, প্রবাহের সময়। তাহলে Z হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, W হলো সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর। কোথায় সঞ্চিত? ক্যাথোডে। কোথায়? ক্যাথোডে।
ক্যাথোড সঞ্চিত পদার্থের ভর হলো W। তাহলে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করতে চাই। মনে করো এখানে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ আছে, গাঢ় দ্রবণ। গাঢ় কি? জলীয় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইড এর গাঢ় জলীয় দ্রবণ, এটাকে কি বলা হয়? ব্রাইন বলা হয়। এটার মধ্যে ক্যাথোড আছে, অ্যানোড আছে, ক্যাথোড আছে। এটা হলো ক্যাথোড। ক্যাথোড মানে মাইনাস, এটা হলো অ্যানোড। অ্যানোড মানে প্লাস। এটা তার দিয়ে ব্যাটারির সাহায্যে যুক্ত করে দেওয়া হলো। এখন আমরা যদি মনে করি যে এখানে তড়িৎ প্রবাহিত করা হয়েছিল 100 অ্যাম্পিয়ার, কত সময় ধরে? 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা। 2 ঘন্টা সমান কত সেকেন্ড? 7200 সেকেন্ড। আচ্ছা, এখন আমরা বললাম কি যে সঞ্চিত পদার্থের ভর কত। তাহলে আমরা জানি সোডিয়ামের জন্য সোডিয়াম কি জেড এর মান কত? 23/1 × 96500। এখন আয়ের মান কত? আয়ের মান হলো 100। কত? 100। টি এর মান কত? 7200। তাহলে কি হবে? এই পরিমাণ পদার্থ ক্যাথোডে জমা হবে। তাহলে কতটুকু পদার্থ জমা হলো আমরা একটু দেখে নিচ্ছি। 23 × 100 × 7200 equal to divided by 96500 equal to কত গ্রাম? হ্যাঁ, 171.606 গ্রাম সোডিয়াম জমা হয়েছে। এখন যদি আমরা সোডিয়াম এখন যদি বলি যে ক্যাথোডে কতটুকু ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে, অ্যাকচুয়ালি এটা এইভাবে দেখালে ভালো হতো। সোডিয়াম আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে কি হয়? সোডিয়াম ধাতু হয়ে যায়। এটা 1 মোল, এটা 1 মোল ইলেকট্রন, এটা হলো 1 মোল। এটা কোথায় ঘটে? এটা ঘটে হলো ক্যাথোডে। কোথায় ঘটে? ক্যাথোডে। আর অ্যানোডে কি হয়? ক্লোরিন মাইনাস 1 মোল কি ত্যাগ করবে ইলেকট্রন 1 মোল, সরি ইলেকট্রন মাইনাস 1 মোল। আসলে এটা 2 মোল ইলেকট্রন, 2 মোল ক্লোরাইড 2 মোল ইলেকট্রন গ্রহণ করবে, ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে কি হবে? ক্লোরিন গ্যাস হয়ে যাবে। এটা কোথায় হয়? অ্যানোডে। কোথায় হয়? অ্যানোডে। তাহলে আমরা কতটুকু ক্লোরিন গ্যাস, আসলে ক্লোরাইড আয়নটা ক্লোরিন হয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে বেরিয়ে যাবে যদি জায়গা থাকে। তাহলে ক্লোরাইড আয়নটা এই অ্যানোডে এসে
ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। আর সোডিয়াম আয়নটা ইলেকট্রন গ্রহণ করে এই ক্যাথোডে, এই যে ক্যাথোড, এই ক্যাথোডে জমা হবে, আস্তে আস্তে ক্যাথোডের ভর বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে সোডিয়াম কতটুকু জমা হলো সেটা আমরা দেখলাম। অর্থাৎ সোডিয়াম জমা হয় কত গ্রাম? 171.606 গ্রাম। কোথায় জমা হয়? ক্যাথোডে। এখন হ্যাঁ, অ্যানোড দিয়ে কত লিটার বা হ্যাঁ কত লিটার, এখন যদি এরকম প্রশ্ন হয় অ্যানোডে এসটিপি তে অর্থাৎ আদর্শ তাপমাত্রা ও চাপে কত লিটার ক্লোরিন উৎপন্ন বা নির্গত হবে, উৎপন্ন হয়ে নির্গত হবে, তাহলে আমরা কি জানি এখানে কয় মোল ইলেকট্রন লাগছে? 2 মোল ইলেকট্রন ছাড়াইতে গেলে কয় ফ্যারেড বিদ্যুৎ লাগে? 2 ফ্যারেড। 2 মোল ইলেকট্রনকে খুলে ফেলতে তড়িৎ প্রবাহিত করতে হয় তড়িৎ চার্জ 2 ফ্যারেড। তাহলে 2 ফ্যারেড বা 2 × 96500 কুলম্ব দ্বারা এসটিপি তে ক্লোরিন উৎপন্ন হয় 22.4 লিটার। কয় লিটার? 22.4 লিটার। এখন আমার কাছে কত কুলম্ব বিদ্যুৎ আছে? হ্যাঁ, আমার ছিল এত অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ইনটু টাইম, অর্থাৎ তাহলে 100 × 7200, তাহলে কি 720000 এত কুলম্ব। এত কুলম্ব বিদ্যুৎ দ্বারা, যেমন এই যে 100 অ্যাম্পিয়ার ছিল আর সময় ছিল 2 ঘন্টা, 2 ঘন্টা মানে 72 সেকেন্ড, এই দুটো গুণ করলে হয়ে যায় কুলম্ব। তাহলে এত কুলম্ব দ্বারা 720000 কুলম্ব দ্বারা এসটিপি তে ক্লোরিন উৎপন্ন হবে কত? 22.4 × 720000 22.4 × 72 দিয়ে 4টা শূন্য, আর নিচে কি হবে? 2 × 96500 এটা। তাহলে কত লিটার ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে সেটা আমরা একটু দেখছি। 22.4 × 72000 equal to divided by 96500 কুলম্ব। তাহলে কত লিটার? 83.454 লিটার কি ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। তাহলে nine six five zero zero into 2 ফ্যারাড দ্বারা জমা হয় কতটুকু? এই 22.4 লিটার। অর্থাৎ এটার আয়তন হলো 22.4 লিটার। কিসে? এসটিপি তে। কিসে? আদর্শ তাপমাত্রা ও চাপে। এখন তাহলে 22.4 into 72 22.4 into 72
divided by 2 divided by 96500, তাহলে কত কুলম্ব হলো? হ্যাঁ, এত লিটার। তাহলে আমরা দেখতে পেলাম যে কতটুকু ক্লোরিন গ্যাস এখানে উৎপন্ন হলো। কোথায়? এটা কোথায় হয়েছে? এটা হয়েছে অ্যানোডে। অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হয় 83.454 লিটার। কিসে? এসটিপিতে, আদর্শ তাপমাত্রা ও চাপে। আদর্শ তাপমাত্রা ও চাপে। এখানে মনে করো কপার সালফেট আছে, কপার সালফেট দ্রবণ এর জলীয় দ্রবণ ক্যাথোড মাইনাস, অ্যানোড প্লাস, হলো ব্যাটারি। এখানে বিদ্যুৎ দিলাম, আই হলো 150 এম্পিয়ার, টি হলো 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 1 × 60 × 60 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড। তাহলে প্রশ্নটা হলো এত এম্পিয়ার বিদ্যুৎ এত সেকেন্ড ধরে কপার সালফেট দ্রবণে প্রবাহিত করলে কতটুকু কপার ক্যাথোডে জমা হবে? তাহলে কপার 2 প্লাস, এখানে 2 মোল ইলেকট্রন গ্রহণ করে কি হবে? Cu হবে। এটা হলো 1 মোল, ইলেকট্রন হলো 2 মোল। 2 মোলকে যুক্ত করতে গিয়ে 2 মোল ইলেকট্রনকে কপার আয়নের সাথে যুক্ত করে কপারে পরিণত করতে 2 ফ্যারাড বিদ্যুৎ লাগে। তাহলে আমরা বলতে পারি 2 ফ্যারাড বা 2 × 96500 কুলম্ব দ্বারা কপার জমা হয় কোথায়? ক্যাথোডে 63.5 গ্রাম। কারণ কপারের পারমাণবিক ভর এইটা। তাহলে আমার কত কুলম্ব আছে? Q = IT, I কত? 150 × 3600 কুলম্ব। তাহলে 150 দিয়ে আমরা যদি 3600 কে গুণ দেই তাহলে আমরা কি পাবো? 150 গুণ 3600 কত হলো? 54000 কুলম্ব। ঠিক আছে, তাহলে 54000 কুলম্ব দ্বারা কপার জমা হবে কতটুকু? 63.5 × 54000 গ্রাম ডিভাইডেড বাই কি হবে? 2 × 96500 গ্রাম। তাহলে কত হয়? 63.5 × 54000 63.5 × 54000 equal to
divided by 2 equal to divided by 96500 তাহলে 177.668 গ্রাম। তাহলে 63.5 into 540000 equal to divided by 2 equal to divided by 96500 equal to 8। তাহলে কপারের কত গ্রাম হবে সেটা আমরা পেয়ে গেলাম। এখন যদি কতটি কপার পরমাণু জমা হয় সেটা বলে, তাহলে আমরা জানি যে কপার এর 63.5 গ্রাম এ আছে কতটি পরমাণু? 6.023 into 10 to the power 23 টি পরমাণু। এখন কত গ্রাম? 177.668 গ্রাম। কপারে আছে কতটি পরমাণু? 6.023 into 10 to the power 23 টি পরমাণু। এটাকে গুণ দিতে হবে, ভাগ দিতে হবে 63.5 আর গুণ দিতে হবে 177.668 টি। তাহলে কত হয়? 6.023 exp 23 equal to into 177.668 equal to divided by 63.5। তাহলে কত হলো? 16756 into 10 to the power 23 t। আবার একটু দেখছি 6.023 exp 23 equal to into 1.77 না সরি 6.023 exp 23 equal to into 177.668 equal to divided by 63.5। একটু ভুল হয়ে গেছে, এটা হবে 1.68518797 into 10 to the power 24t 10 to the power 24t কপার জমা হবে ক্যাথোডে। তাহলে আমরা দেখলাম যে এই এত কুলম্ব বিদ্যুৎ দ্বারা কত গ্রাম কপার জমা হয় ক্যাথোডে, এবং সেই এত গ্রাম কপার সমান সমান কপারের মধ্যে কতটি কপার পরমাণু আছে, এতটি কপার পরমাণু জমা হয় কোথায়? ক্যাথোডে। এখন মনে করো যে সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ আছে এখানে, কিসের? সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ।
এর মধ্যে 2 ঘন্টা ধরে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হলে কতটুকু পানি বিয়োজিত হবে? এটা হলো 1। এরপরে আরো কিছু আছে এর সাথে। 4 মোল পানি বিয়োজিত হয়ে কি করে? 4 মোল হাইড্রোজেন প্লাস আয়ন, 4 মোল হাইড্রোক্সিল আয়ন। এটা সালফিউরিক অ্যাসিড দেওয়ার কারণে হয়েছে, না হলে এই পানি সাধারণত 100% আয়নিত হয় না। সালফিউরিক অ্যাসিড দিলে এটা আয়নিত হইতে সহযোগিতা করে। তাহলে এখানে ক্যাথোডে কি করবে? 4 মোল হাইড্রোজেন আয়ন 4 মোল ইলেকট্রন গ্রহণ করে 2 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। আর অ্যানোডে কি হবে? 4 মোল হাইড্রোক্সিল আয়ন 4 মোল ইলেকট্রন ছেড়ে দিয়ে 2 মোল পানি ও 1 মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এটা হবে লিকুইড, এটা অ্যাকুয়াস। এটা হলো অ্যাকুয়াস, এটা হলো লিকুইড। এখন যোগ করলে কি হয়? এই 2 মোল আছে, 4 মোল আছে আর 2 মোল আছে, কাটাকাটি হয়ে গেল, রইল কত? 2 মোল। 4টে ওয়েজ, 4টে এইচ এ প্লাস 4টে ওয়েজ 4টে ওয়েজ, কাটাকাটি হলো, এটা কাটাকাটি হলো। কিন্তু এখানে বিদ্যুৎ লাগছে 4 ফ্যারাড, কারণ 4 মোল ইলেকট্রন আদান প্রদান করতে গিয়ে 4 ফ্যারাড বিদ্যুৎ লাগছে। 4 ফ্যারাড মানে 4 × 96500 কুলম দ্বারা কি উৎপন্ন হলো? 2 মোল হাইড্রোজেন গ্যাস ও 1 মোল অক্সিজেন গ্যাস। এখানে পানির পরিমাণ কত? কতটুকু পানি বিয়োজ? 2 × 18, কারণ পানির আণবিক ভর হলো 18। এটা হলো কতটুকু? এসটিপিতে 2 × 22.4 লিটার, আর এটা হলো 22.4 লিটার। এখন আমরা দেখব যে 4 ফ্যারাড বিদ্যুৎ দ্বারা কতটা পানি বিয়োজিত হয়। কতটা পানি বিয়োজিত হয়? 36 গ্রাম। তাহলে আমার কিউ সমান কত? কিউ সমান I × T। I কত? 3। T কত? 2 ঘন্টা। 2 × 60 × 60 কুলম, 6। তাহলে 6 6 36, 36 6 গেলে 636 7 হলো 3, 318 আর 3 21, 21600 কুলম। তাহলে এখানে এই যে 4 ফ্যারাড বা 4 × 96500 কুলম দ্বারা পানি বিয়োজিত হয় কত গ্রাম? 36 গ্রাম। তাহলে চার ফ্যারাড বা 4 × 96500 কুলম দ্বারা পানি বিয়োজিত হয় 36 গ্রাম। অতএব আমার কত আছে? 21600 কুলম দ্বারা পানি বিয়োজিত হবে কত? 36 × 21600 গ্রাম ডিভাইডেড বাই 4 × 96500। এইবার
কতটুকু হলো দেখি, এত গ্রাম। তাহলে 36 into 21600 equal to divided by 4 equal to divided by 96500. 36 into 21600. 36 into 21600 equal to divided by 4 equal to divided by 96500. 2.01 গ্রাম। 2.01 কত? 45 গ্রাম পানি ভিজিতে হবে। কত ফ্যারেড দ্বারা? কত কুলম্ব দ্বারা? এত কুলম্ব দ্বারা। তাহলে আমরা বুঝতে পেরেছি। এখন কথা হলো যে যদি হাইড্রোজেনের কথা বলি, 4 ফ্যারেড দ্বারা হাইড্রোজেন হয় কত? জমা হয় কত? 22.2 লিটার। হাইড্রোজেন উৎপন্ন হয় 2 into 22.4 লিটার। সেটা কিসে? এসটিপি তে। তাহলে আমরা এখানে লিখব 2 into 22.4, এখানে হবে লিটার। এটা তো ঠিকই ছিল। 4 into 96500, এখানে হবে লিটার। তাহলে দেখি কত লিটার হয়। 2 into 22.4 equal to into 21600 equal to divided by 4 divided by 96500. 2.5069 লিটার। এখন একইভাবে আমরা বের করতে পারি যে অক্সিজেন কয় লিটার উৎপন্ন হলো। কারণ 4 ফ্যারেড বিদ্যুৎ দ্বারা হাইড্রোজেন উৎপন্ন হয় 2 মোল, 4 ফ্যারেড বিদ্যুৎ দ্বারা অক্সিজেন উৎপন্ন হয় 1 মোল। তাহলে হাইড্রোজেন যা হয়েছে অক্সিজেন হবে কি তার অর্ধেক, এত লিটার হাইড্রোজেন। আর অক্সিজেন হবে 1.25345 লিটার অক্সিজেন, এটার অর্ধেক। 4 5 10 3 6 4 8। তাহলে এই অক্সিজেন কতটুকু উৎপন্ন হলো, হাইড্রোজেন কতটুকু উৎপন্ন হলো, পানি কতটুকু বিয়োজিত হয়েছে, এগুলো আমরা দেখলাম। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো এইভাবে তুমি যে কোনো জিনিস যদি এরকম যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দেওয়া থাকে তার পরিমাণ নির্ণয় করো W=ZIT। সেখান থেকে যদি তুমি পরমাণুর পরিমাণ বের করতে চাও বা অণুর পরিমাণ বের করতে চাও, তাহলে তুমি ওই যে কপারে যেভাবে করেছি সেভাবেই করবে। আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, ভালো মতো পড়াশোনা করবে, আর স্বাস্থ্যবিধি নিয়ম মনে চলবে। সবার প্রতি দোয়া রইল। সবাই ভালো থাকো। ধন্যবাদ। আজকের মতো এখানেই ক্লাস শেষ।